দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের বিষয় ডাল জাতীয় শস্যে উন্নত জীবাণুসারের প্রয়োগ। অতিথি প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি,
ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের বিষয় ডাল জাতীয় শস্যে উন্নত জীবাণু সারের প্রয়োগ। এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্বে। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত জীবাণু সারের প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং ডাল জাতীয় শস্যে ব্যবহারে। তো প্রথমে একটু জানতে চাইব, এই যে জীবাণু সারটাও তো একটা সার, তাহলে সার ঠিক কি, ছোট্ট করে যদি একটু বলেন। অনেক দিন আগে কিন্তু কোনো ধরনের সারই কৃষক ভাইয়েরা মাঠে প্রয়োগ করতেন না, কারণ এটা প্রয়োজন ছিল না। মাঠের ভিতরে যে খাদ্য বা নিউট্রিয়েন্ট, যেটা ইংরেজিতে বলা হয়, যা ছিল তা প্রচুর পরিমাণে ছিল। কিন্তু দিন দিন সেই জিনিসটা কমতে কমতে এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমাদের সার প্রয়োগ করতে হচ্ছে, মানে কৃষি ক্ষেত্রে ফসলের উৎপাদনটাকে সঠিক রাখার জন্য। তো সাধারণত সার 4 ধরনের হয়।
একটা হলো অর্গানিক ফার্টিলাইজার, বাংলাতে বলা হয় জৈব সার, আর একটা হলো কেমিক্যাল ফার্টিলাইজার, বাংলাতে বলা হয় রাসায়নিক সার, আর একটাকে বলা হয় বায়ো ফার্টিলাইজার, বাংলাতে বলা হয় জীবাণু সার, এবং আর একটাকে বলা হচ্ছে গ্রিন ম্যানিউরিং বা সবুজ সার। এটা বিভিন্ন রোগে হয়, কিন্তু সবগুলি সার হিসাবেই ব্যবহার হয়। আজকে আমরা শুধু জীবাণু সারটা নিয়ে আলাপ করব। জীবাণু সারটা হলো যেই সারের ভিতরে জীবন্ত জীবাণু অবস্থান করে গাছের খাদ্যে প্রয়োজনে খাদ্য বা নিউট্রিয়েন্ট সরবরাহ করে, তাকে জীবাণু সার বলা। আচ্ছা, মানে যে সারের ভিতরে লিভিং জীবাণু অবস্থান করে, মানে সেটা এই জীবাণুগুলোই সার হিসাবে কাজ করে, অন্য কোনো কিছুতে কাজ করবে না। অতএব জীবাণুটা সারটা খুবই সেন্সিটিভ, এবং এটা সঠিক প্রয়োগ করলে পর এর ফল অবশ্যই আশা করা যায়, এবং পক্ষান্তরে এর কোনো সাইড এফেক্ট থাকে না, কারণ জীবাণুগুলিকে আমরা মাটির থেকেই সংগ্রহ করে থাকি, মানে প্রাকৃতিকভাবে আমরা সংগ্রহ করে থাকি, প্রাকৃতিকই ব্যবহার করা হয়, ফলে এর কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু আমরা তো সাধারণত কথা বলে থাকি যে জীবাণু ঘটিত রোগ, জীবাণুকে আমরা খারাপ হিসেবে ধরি। সেটা খুব ভালো একটা প্রশ্ন করলেন, কারণ পৃথিবীতে যত জীবাণু আছে, জীবাণু বলতে তো সাধারণত আমরা বুঝি যা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের নিচে যেয়ে দেখতে হয়। অতএব পৃথিবীতে যত জীবাণু আছে, ধরি আমি 100 ধরনের জীবাণু আছে ধরলাম, তাতে 90 থেকে 95টা জীবাণু হলো ভালো, আর 10টার থেকে 5টা জীবাণু হলো খারাপ। ভালো জীবাণু পৃথিবীতে বেশি আছে। চিন্তা করেন, এই জীবাণুগুলো সার হিসেবে ব্যবহার করছে। যে আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি, তার একটা সাইড এফেক্ট আছে, কিন্তু এই জীবাণু সার ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট হয় না, এবং পরিবেশও ভালো থাকে। আচ্ছা, এর কত প্রকারের হয় এই জীবাণু? এই জীবাণু সার আমরা সাধারণত যে কোনো কৃষক ভাইরে জিজ্ঞেস করবেন, সে বলবে যে NPK, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ, এই তিনটে নিয়ে তারা সবসময় কথা বলবে। কিন্তু আমরা প্রথমেই ধরেছিলাম এর কোনো অল্টারনেট হিসেবে কোনো কিছু করে আমরা না, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, বিশেষ করে যারা জীবাণু কৃষি বিজ্ঞানী এবং মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে, তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা মোটামুটি সফল হয়েছে। এবং এই নাইট্রোজেনের যে জীবাণু সারটা আছে, সেটাকে ভাবে 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, একটা হলো সিম্বায়োটিক, একটা হলো নন সিম্বায়োটিক, আর একটা হলো অ্যাসোসিয়েটিভ। এখন সিম্বায়োটিক কোনটা? এই ডাল জাতীয় শস্যে শিকড়ে এক প্রকার গুটি তৈরি হয়, সেই গুটির ভিতরে একরকম জীবাণু, তার নাম হলো রাইজোবিয়াম, তারা অবস্থান করে বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে, নিজের প্রয়োজন মেটায় এবং গাছকে সরবরাহ করে এক্সেসটা। এবং যেহেতু বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, 78% নাইট্রোজেন আছে বাতাসে, অক্সিজেন আছে মাত্র 20%। অর্থাৎ সেই ক্ষেত্রে এই ডাল জাতীয় শস্যের একটা বিরাট লাভ, যে যদি আমরা ডাল জাতীয় শস্যের যে গুটিগুলো হয়, জেনারেলি আমরা পরীক্ষা করে দেখেছি যে যদি 100টা নডুল হয়, তার মধ্যে 20টা ইফেক্টিভ হয়, আর 80টাই মডারেটলি ইফেক্টিভ টু নন ইফেক্টিভ হয়। যে নন ইফেক্টিভ বলতে হলে তারা নডুলই করে, গাছের থেকে খাদ্য নেয়, কিন্তু গাছে কোনো কিছু সরবরাহ করে না, কারণ তারা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। আচ্ছা, অতএব আমরা চাচ্ছি যে এই ডাল জাতীয় শস্যে জীবাণু সার ব্যবহার করে ওই যে মানে 20টা নডুল এফেক্টিভ হয়, সেটা যেমন 80টা নডুল ইফেক্টিভ হয়, ফলে 4 গুণ আমরা বাড়াতে পারি বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করার জন্য। এবং ফলে আমাদের রাসায়নিক যে নাইট্রোজেন, সেটা সরবরাহ প্রয়োজনতা থাকে না। সেই জন্যই আমরা চাচ্ছি যে এই জীবাণু সারটাকে ডাল জাতীয় শস্যে ব্যাপকভাবে ব্যবহার করার জন্য। কিন্তু খুব বেশি একটা যে সাফল্যতা আসছে আমি এটা বলবো না। আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি একটা আসে নেই, এই কলকাতা এবং আশেপাশে জায়গায় হচ্ছে, অন্য জায়গায় যা হচ্ছে না। কিন্তু অন্যান্য যে স্টেটগুলো আছে, সেখানে প্রচুর পরিমাণে এই জীবাণুসার ব্যবহার, বিশেষ করে বাদাম বলেন, সয়াবিন বলেন, এইটা যদিও ডাল জাতীয় না, ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষের অন্যান্য যে স্টেট যেগুলো আছে ভারতবর্ষে। আর ভারতবর্ষের বাইরে তো ওরা, অস্ট্রেলিয়াতে নিয়ম আছে যে আপনারা জীবাণু সার ছাড়া কোনো ডাল জাতীয় শস্য উৎপাদন করতে পারবেন না। যদি করেন আইনের ফাঁকে আপনি পড়ে যাবেন, রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, ডাল জাতীয় শস্যের রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন না, এবং জীবাণু সারও ছাড়া না, জীবাণু সার সহ আপনাকে ব্যবহার করতে হবে। এতে নিয়ম করা আছে, আইন করা আছে।
আস্তে আস্তে হবে আমাদের দেশও, আশা করি আমরা। আচ্ছা, এই যে মানে বহুল প্রচলিত নয় এই সারটা, হ্যাঁ, তার কি বিশেষ কোনো কারণ আছে? মানে এটা উৎপাদনটা কিভাবে হবে? জেনারেলি আমরা দেখছি 25 থেকে 30% যদি ইফেক্টিভ, ওই যে কোয়ালিটি কথাটা এই জন্য আমি এখানে উল্লেখ করা আছে। ইফেক্টিভ, আমি যদি আমাদের ভাষায় বলি ইফেক্টিভ, যেমন যেই নলুগুলি লাল কালারের হয় সেটা ইফেক্টিভ নলু। ওরা প্রচুর নাইট্রোজেন ফিক্স করে, নিজের প্রয়োজন মতো গাছটাও দেয়। গাছ আর কেমিক্যাল ফার্টিলাইজার বা মাটির নাইট্রোজেন ওয়েট করে না। ওই জন্য আমরা চাচ্ছি যে ডাল জাতীয় শস্যতে যেমন অবশ্যই সরকারিভাবে যেমন এটাকে একটা প্রোগ্রাম নেওয়া হয়, আমি চেষ্টা করছিও বিভিন্ন জায়গায় কথা বলে যে জীবাণু সারটা ব্যবহার করা হোক। তো উৎপাদনটা তাহলে ল্যাবরেটরিতেই হচ্ছে, হ্যাঁ, কিন্তু তৈরিটা কিভাবে করবো? মানে কৃষক তৈরি বন্ধু তো করতে পারবেন না। না, কৃষক এটা করতে পারবে না, এটাকে কোনো একটা ল্যাবরেটরি বা কোনো একটা অর্গানাইজেশন থেকে কিনতে হবে আচ্ছা, ইফেক্টিভটা। কিন্তু সেই ইফেক্টিভটা সত্যিকারে ইফেক্টিভ কিনা এই জন্য কিন্তু সরকারের একটা নজরদারি থাকতে হবে। আচ্ছা, মানে প্যাকেটের গায়ে সেগুলো লেখা থাকে। লেখা থাকবে। আচ্ছা, আর একটা আছে নন সিম্বায়োটিক। ডাল, তারপরে সয়াবিন এবং চিনাবাদাম লিগুম জাতীয় ক্রপ। আর যেগুলি নন লিগুম ক্রপ, বিশেষ করে সবজি জাতীয় ক্রপ, সেখানে আমরা নন সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সিং জীবাণুসার ব্যবহার করতে পারি। সেটাকে সাধারণত অ্যাজোটোব্যাক্টার বলা হয়। ঠিক আছে। আর গাছের শিকড় গুচ্ছ হয়, যেমন ধান গাছের শিকড় যদি আপনি তোলেন, আপনি গুচ্ছ একটা শিকড় আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। যেমন পেঁয়াজ তুলেন, তারপরে সুগার কেন তুলেন, সেখানেও কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভভাবে ওই জীবাণুসারটা ব্যবহার করতে পারি। এটা নাইট্রোজেনের গেল। আর ফসফরাস সমস্ত ফসলের ক্ষেত্রে ফসফরেটিক জীবাণুসার ব্যবহার করা যায়। আর সে একইভাবে পটাশ ওর ক্ষেত্রেও আমরা একইভাবে মানে সব জাতীয় শস্যে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও বর্তমানে অনেক জায়গায়, বিশেষ করে আমাদের বর্ধমান যে এলাকা রয়েছে, সেখানে জিঙ্কের অভাব দেখা গেছে। কারণ তারা ধান তিনটে ফসল করে প্রতি বছর অনেক দিন ধরে, ফলে ওখানে জিঙ্কের অভাব দেখা গেছে। এবং জিঙ্ক সালফেট ব্যবহার না করলে পরে তারা ফসলের উৎপাদন পায় না এবং পাতাগুলো সাদা হয়ে যায়, অর্থাৎ ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, ফটোসিনথেসিস হয় না, খাদ্য উৎপাদন হয় না। সেজন্য জিঙ্ক সলিউবলাইজিং ব্যাকটেরিয়াও আমরা তৈরি করেছি এবং এটা অনেক ক্ষেত্রে মাঠে পর্যায়ে পরীক্ষা চলছে। এছাড়াও আছে পিজিপিআর, মানে প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাক্টার, এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর একটা আছে এসিডোব্যাক্টার বা এসিড সয়েল, বিশেষ করে টি বাগানে মানে চা বাগানে এই যেহেতু অ্যাসিডিক ইন নেচার থাকে, 4.5 থেকে 5 এসি মানে পিএইচ থাকে, সেই ক্ষেত্রে আমরা আর এক রকম জীবাণুসার ব্যবহার করছি। এই জাতীয় জীবাণুসার আমরা মোটামুটি মানে পশ্চিমবঙ্গে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ব্যাপকভাবে না। আমি আপনাদেরকে বলবো ব্যাপকভাবে লিমিটেড। কিন্তু আমাদের উচিত বিশেষ করে ডাল জাতীয় শস্যে এই জীবাণুসার ব্যাপকভাবে যেন ব্যবহার হয়। ফলে দেখা গেছে 25 থেকে 30% ইন বাড়ছে। মানে চাষের ক্ষেত্রে চাষিরা উপকৃত হবেন। আচ্ছা, এই যে বললেন যে ল্যাবরেটরিতে তৈরি হবে বা কোনো কোম্পানি বিক্রি করবে বা সরকারিভাবে বিক্রি করা হবে, তো এইটা চাষি বন্ধুরা কিনবেন কিভাবে বা আনবেন কিভাবে? আচ্ছা, অনেক প্রাইভেট কোম্পানি কিন্তু এখন জীবাণুসার তৈরি করছে, একটা আমাদের পজিটিভ দিক। আর গভর্নমেন্টে তো আছি, তো সেগুলো আপনারা যখন ওখানে যে কিনতে যাবেন, প্রথম আপনি কোন ফসলের জন্য কিনছেন সেটাকে আপনাকে প্রথম মার্ক করতে হবে। এই যে আগে ভাগগুলো বললেন। হ্যাঁ, জীবাণুসার কিন্তু সব মানে ডাল জাতীয় শস্যে একই জীবাণুসার ব্যবহার হয় না, আলাদা আলাদা। রাইজোবিয়াম লিগুমিনোসারাম, রাইজোবিয়াম ফেসুলি, রাইজোবিয়াম জাপোনিকাম, এইরকমভাবে ব্যবহার স্পেসিস ব্যবহার হয়। অতএব প্রথম আপনাকে যে বলতে হবে যে আমি এই জাতীয় শস্য উৎপাদন করতে পারব এবং ঠিক সেইভাবে তারা জীবাণুসার সরবরাহ করবে। জীবাণুসার হলো ডাইরেক্ট সানলাইট এবং অতিরিক্ত গরমে তারা বেঁচে থাকতে পারে না। অতএব এই দুটোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। মানে পরিবহনের সময়, হ্যাঁ, পরিবহনের সময় আপনি ছাদে সব জীবাণু প্যাকেট উপরে উঠালেন, নিচে বসে রইলেন, মানে যখন রাখবে সংরক্ষণ করে তখন। এবং তারপর যদি বাড়িতে নিয়ে গেলেন, এমন জায়গায় রাখবেন না, বিশেষ রান্নাঘরের ভিতরে রাখবেন না, ওখানে প্রচুর হিট হয়। এমন জায়গায় বাড়িতে যেখানে আপনি ঘুমান সেখানে রাখবেন, মাটি মানে, কিন্তু জানলা দিয়ে রোদ যেমন গায়ে না এসে পড়ে ওই প্যাকেটে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি জীবাণুটাকে অতিরিক্ত তাপমাত্রা এবং ডাইরেক্ট সানলাইট থেকে আপনাকে রক্ষা করতে হবে। ফ্রিজে রাখলে ঠিক থাকবে। কিন্তু আপনি তো ফ্রিজে রাখবেন, কিন্তু ফ্রিজে ডিপ যেখানে নাকি মানে বরফ হয়ে যায় সেখানে রাখবেন না, কারণ এর গায়ে 70% জল থাকে। ওই জলটা যখন নাকি বরফ হয়ে যাবে তখন কিন্তু এটা এক্সপান্ড করবে, বাড়বে, এই জন্যই বরফ জলের মধ্যে ভাসে।
এক্সপান্ড করলে পরে ওর ফেটে যাবে। মানে সেল ওয়ালটা ফেটে যাবে, লাইসিস হয়ে যাবে, মারা যাবে। এবং আমাদের মনে রাখতে হবে যে মারা জীবাণু সার কিন্তু ব্যবহার করে কোনো লাভ হবে না, আচ্ছা, কারণ ইফেক্টিভ এবং জীবন্ত জীবাণু সার ব্যবহার করতে হবে। এখন মাঠে আপনি কীভাবে ব্যবহার, প্রথম হলো কীভাবে আপনি মানে মানে পরিবহন করার সময় সতর্ক থাকতে হবে, থাকতে হবে। সংরক্ষণ করার সময়ও, স্টোর করার সময় স্টোর করার সময় সতর্ক থাকতে অবশ্যই হবে। রাখতে হবে। আর এরপরে যে ব্যবহারটা আসছে আর কি, হ্যাঁ, কৃষক ব্যবহারটা। বন্ধুরা ব্যবহার করবে হ্যাঁ, কিভাবে? কৃষক ব্যবহারটা খুবই সিম্পল। আমরা এটা নিয়ে আমার অনেকগুলো কাজ আছে, মানে বিদেশে দেশে, যে কি দিব আমরা। আপনি জানেন একটা যে কোনো ডাল জাতীয় শস্যে মানে সিড করতে একদম পিছল থাকে, যে কোনো খারাপ জীবনে সেই জীবনে বসে ওই সিডটাকে নষ্ট না করতে পারে, আচ্ছা, একদম স্মুথ থাকে। অতএব সেই স্মুথ সিডের উপরে আপনি কিন্তু জীবাণু সার লাগাতে পারবেন না, স্লিপ করে স্লিপ করে যাবে, কিন্তু আপনাকে তো লাগাতে হবে। এবং আমরা পরীক্ষা করে দেখেছি, আগে গাম একাশিয়া বা সেলুলোজ গাম আনতাম বিদেশ থেকে, জল দিয়ে গরম করে ঠান্ডা করে তারপরে এর আটা লাগাইয়ে তারপরে জীবাণু সার লাগাতাম। সেটা অনেক কস্টলি, ফার্মার কখনোই করবে না। আমরা বললাম যে আপনি চিটাগুড় বা মোলাসেস, ইংরেজিতে বলা হয় মোলাসেস, ওই বিশেষ করে সুগার কেন কারখানাতে এক্সট্রা যে ফেলাই দেয় ওটাই হলো মোলাসেস, আচ্ছা, ওই গুড় ব্যবহার করবেন। এখন আপনি যদি বলেন আমার ওখানে পয়সা খরচা হবে, ঠিক আছে, আপনি ঠান্ডা ভাতের মার ব্যবহার করবেন, ফ্যান, অথবা সেটা যদি না পান জল ব্যবহার করতে পারবেন। কিন্তু কথা আছে এটা নিয়ে যে আপনি জল ব্যবহার খুব তাড়াতাড়ি আপনাকে মাঠে চলে যেতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। ফ্যান ব্যবহার করলে একটু পরে গেলেও চলে, মোলাসেস গেলে অনেকক্ষণ পরে গেলেও অসুবিধা নেই। এটা নির্ভর করে এই দেবে, কিন্তু কস্টের ব্যাপার আছে, এটা নিয়ে ফার্মাররা চিন্তা করে। তা আপনি জয়নগরের মোয়া দেখেছেন, ওটা যে মানে খই করে, সেই খইয়ের উপরে একরকম রস দেয় তারপরে মাখায়। ঠিক একইভাবে আপনি একটা ফ্রেশ পাত্রের ভিতরে যতটুক সিড আপনার প্রয়োজন, আপনার যতটুকু জমি আছে সেই অনুযায়ী সিড নেবেন, ওটা নিয়ে ওই মোলাসেস মানে বীজটা সিড মানে বীজটা নেবেন, ওটাকে আপনি মোয়া মাখার মতো মানে চিটাগুড় দেবেন যদি চিটাগুড় থাকে, আর যদি এটা না থাকে হাতের ফ্যান দিবেন, সেটা জাস্ট গায়ে গায়ে লেগে থাকে এরকম অবস্থা দেবেন। তারপরে আপনি মানে জীবাণু সারের প্যাকেটটাকে কেটে আপনি দেবেন। একবার যদি কাটেন ওটা কিন্তু আর একবারই শেষ করে দিতে হবে, রেখে দেওয়া যাবে, কারণ ওটা কন্টামিনেটেড হয়ে যাবে। মানে অর্ধেকটা ব্যবহার করলাম না, আমাদের আগামী বছর রেখে এগুলো হবে না। অ্যাকচুয়ালি নিয়ম হলো মানে উৎপাদনে 6 মাসের মধ্যে ব্যবহার করতে হবে, এক কথা। তাতে 10⁻7 ভায়াবল সেল থাকে পার গ্রাম অফ দ্য কেরিয়ার ম্যাটেরিয়াল। তো সেই ক্ষেত্রে আপনি মাখালে একটা খবরের কাগজের উপরে রেখে একটু শুকিয়ে নিয়ে মাঠে সকাল 9টার আগে এবং বিকাল 3টার পরে ব্যবহার করবে। আচ্ছা, আর যদি মেঘনা দিন থাকে তো আপনি সারা দিনই ব্যবহার করতে পারেন। 9টা 3টা করা হয়েছে এই কারণে যে ডাইরেক্ট সানলাইট এই জীবাণুর শরীরে পড়লে ব্যবহারের সময়ও সানলাইটটাকে অ্যাভয়েড করতে হবে। যদি মেঘলা থাকে আপনি সারাদিন ব্যবহার করেন। একইভাবে কিন্তু আমরা 2 রকম জীবাণু সার ব্যবহার করি, একটা হলো কেরিয়ার ম্যাটেরিয়াল বেস, আর হলো লিকুইড। ওই কেরিয়ার ম্যাটেরিয়াল যেভাবে করছেন আর লিকুইডে আর ভাতের মার লাগে না, আপনি সরাসরি লিকুইডটাই সিডের সাথে মিশিয়ে একটু শুকিয়ে তারপর মাটি, কোনো জল টল কিছুই দেব না, কিছু দরকার লিকুইডে আর কিছু লাগবে না। শুধু কেরিয়ার যদি নেন, লিকুইডে কন্টামিনেশন হওয়ার চান্স থাকে একটু বেশি দিকে, তো এই জন্য আমরা কেরিয়ারটাই ব্যবহার করতে বলি। আর আপনি তো চোখে দেখতে পারবেন না কিছু, সব তো মানে আন্ডার মাইক্রোস্কোপে যেতে হবে, এটা তো আপনার পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে কেরিয়ারটাই ভালো। আর যে লিকুইড হয় তো ডাইরেক্ট ব্যবহার করতে পারবে, কিন্তু ব্যবহার করে সিড বপন করে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে দিতে হবে। কি দিয়ে? মাটি দিয়ে। আপনি তো লাঙ্গল দিয়ে করবেন তো, আর যদি আপনি মুসুরি করেন, মুসুরি কিন্তু আপনি সরাসরি ব্যবহার করতে হয়, মানে মাটিকে ছিটিয়ে ব্যবহার করে। সেই জন্য আপনি বিকেলের দিকে ছিটিয়ে ব্যবহার করে একটা লাঙ্গল এবং মই দিয়ে যতটুকু সম্ভব মাটির ভিতরে ঢুকিয়ে দেবেন। একবার মাটির ভিতরে ঢুকলে পরে ওরা কিন্তু নিজেদের একরকম লেজ আছে, ইংরেজিতে বলে ফ্লাজেলা, সেই যে নিচের দিকে চলে যাবে, চলে ওরা ওদের মতো অবস্থান করবে, আপনার আর কিছু করা লাগবে না। খালি তারপরে দিন যে আর একবার একটা মই ক্রস মই দিয়ে ছেড়ে দিলে আপনার আর কিছু করা লাগবে না। আর যদি বড় সাইজের কোনো কিছু করতে চান তো সেখানে লাইন সুইং করবেন, সেখানে কিন্তু আপনি মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, এবং আপনি যেহেতু এদের ভিতরে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তারপরে কিছু কিছু হরমোন আছে, জিব্রালিন, অক্সিন, এই জাতীয় হরমোন থাকাতে সুইং করার পর ফার্মার কিন্তু বুঝতে পারবে জার্মিনেশন করলে বলি তফাৎটা। আচ্ছা, এই যে
এতক্ষণ আপনি আমাদেরকে যেটা বললেন আর কি, যে কোন পদ্ধতিতে জীবাণু সার ব্যবহার করা হবে এবং কোন সময়, মানে সকালে এবং বিকেলে বা মেঘলা আকাশ থাকলে। আর এখন যেটা আপনি শেষ কথায় বললেন যে কার্যকারিতাটা বুঝতে পারবেন, কিভাবে কৃষক বন্ধু বুঝবেন যে এটা কাজ হচ্ছে। ওনার মাঠ যদি ধরেন 1 বিঘা থাকে, উনি 1 বিঘা মাঠের ভিতরে মানে 20 কাঠা 1 বিঘা হয়, তো আপনি 1 কাঠা উনি একটা জায়গায় রাখবেন, সেটা আপনি ওনার মতো চাষ করবেন। আর 18 কাঠাটা এই জীবাণু সার দিয়ে চাষ করে, মানে চোখেই বুঝবেন যে এর জার্মিনেশন তাড়াতাড়ি হয়ে গেছে। কি জন্যে? এই জীবাণু সার ভিতরে ইন্দোল অ্যাসিটিক অ্যাসিড, হরমোন একরকম, জিব্রালিন, অক্সিন এই জাতীয় হরমোন থাকে, ফলে গ্রোথ বাড়বে এবং তাড়াতাড়ি হবে। মানে এটা ওনার যেটা নাকি কন্ট্রোল প্লট ছিল, যেটা ওনার নিজের মতন করে উনি চাষ করেছেন, সেখানে যেই জার্মিনেশন হবে এবং যেইভাবে গাছটা হবে আর তার সাথে জীবাণু দিয়ে, এটা বিরাট তফাৎ চোখে বোঝা যাবে। এবং এরপর অ্যাগ্রোনমিক ডাটা যখন উনি নেবে, তখন উনি বুঝতে পারবেন পডিং কত হয়েছে, লেন্থ কত হয়েছে, অর্গানিক ম্যাটার পার্সেন্টেজ কত, সবই উনি বুঝতে পারবেন তখন। বেশ, একদম শেষে আমরা জিজ্ঞাসা করব যে এই যে ডাল জাতীয় ফসল, এটা কি তোলার বা হারভেস্টিং এর কোনো নির্দিষ্ট? অবশ্যই। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের সাধারণত আমাদের তো মাটিতে স্টাইল না, ওটা আপনার জীবাণু আছে, কিন্তু ইফেক্টিভ না, 20% মাত্র ইফেক্টিভ, আর 80% নন এফেক্টিভ, মোরালি এফেক্টিভ। আর আমরা যদি এফেক্টিভ করে দিতে পারি 80%, তো এখানে নডুল অনেক হবে। নডুলকে আপনি ইফেক্টিভ নডুল, মডারেবলি ইফেক্টিভ নডুল, নন ইফেক্টিভ নডুল ও ডিজেনারেটিভ নডুল। যখন গাছ মনে করে যে আমার আর নাইট্রোজেনের দরকার নাই, সে তার খাদ্য সরবরাহটা বন্ধ করে দেয়, বলে এটা মরতে থাকে। কিন্তু আমরা বলি যে আপনারা ডাল জাতীয় যে কোনো ফসলই উৎপাদন করেন উইথ ইফেক্টিভ রাইজোবিয়াম বা ইফেক্টিভ জীবাণু সার দ্বারা, কোয়ালিটি জীবাণু সার দ্বারা, তো কিন্তু আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি কেটে মানে আপনি উপরে নেবেন না। তাহলে হলে আপনি ওই যে নডুলগুলো যে থাকবে, ওগুলো কিন্তু পরবর্তী ফসলের জন্য জীবাণু সরবরাহ করবে এবং পরবর্তী গাছের উন্নতি করবে এবং মাটির অর্গানিক ম্যাটার পার্সেন্টেজ বাড়াবে। বেশ, তাহলে জীবাণু সার ব্যবহার করলে কৃষক বন্ধুরা নিজে চোখেই বুঝতে পারবেন, দেখেই বুঝতে পারবেন যে তার গাছের গ্রোথ কেমন হচ্ছে, ফসল এর উৎপাদন বাড়ছে। এবং যদি আমরা গাছটাকে উপড়ে না নিই, কেটে ফেলি, তাহলে পরবর্তী ফসলেও, পরবর্তী চাষেও আমাদের সেটা উপকার হবে এবং প্রাকৃতিকভাবে সেটা উপকার হচ্ছে, যেটা মাটির কোনো ক্ষতি হচ্ছে না। সেই জন্য মানে বহুদিন যাবৎ চাষের জন্য জীবাণু সার খুবই উপকারী। আমি লাস্টে একটা আপনাকে কথা বলতে চাচ্ছি, এটা হলো ল্যাব থেকে ল্যান্ড, মানে উৎপাদন থেকে শুরু করে জীবাণু সার মাঠ পর্যায়ে ব্যবহার করা পর্যন্ত জীবাণুগুলিকে জীবন্ত অবস্থায় রাখা আমাদের সবারই কর্তব্য। যদি আমরা জীবন্ত রাখতে পারি, তবে অবশ্যই এই জীবাণু কোয়ালিটি জীবাণু সার ডাল জাতীয় ফসলে ব্যাপক মানে উন্নতি করতে পারে এবং মানুষের মধ্যে এটা বুঝতে সুবিধা হবে। বেশ, আমাদের সময় শেষ। আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করব। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের বিষয় ছিল ডাল জাতীয় শস্যে উন্নত জীবাণু সারের প্রয়োগ। আর এ বিষয়ে আলোকপাত করার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262 আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।